দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং
ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালা অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় মাটির ক্ষয়। আর এই মাটির ক্ষয় বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমিনুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস, দ্য নিউটিয়া ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা এই যে মাটির ক্ষয়, এই যে শব্দটা বলছি, তো মাটির ক্ষয় বলতে আমরা কি বুঝি সেটা যদি প্রথমে একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ। সর্বপ্রথম আমরা মাটি সম্বন্ধে আমি দু একটা কথা বলবো। মাটি হচ্ছে ভূপৃষ্ঠের উপরিভাগের আলগা অংশ, যার উপরে ডিপেন্ড করে আমাদের এই লাইভলিহুড আমরা খুব সহজভাবে লিভিং করছি। এছাড়াও মাটির মধ্যে বিভিন্ন খনিজ পদার্থ
বিভিন্ন জৈবিক অজৈবিক পদার্থ, বিভিন্ন লিভিং থিংস, যেমন ধরুন ব্যাকটেরিয়া, বিভিন্ন মাইক্রো অর্গানিজম আছে, যারা কিন্তু কন্টিনিউয়াসলি একটা প্রসেস করে যাচ্ছে এবং সেই প্রসেসের জন্য এরা কিন্তু আমাদের এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি বা উদ্ভিদদেরকে সাপোর্ট দিচ্ছে কন্টিনিউয়াসলি গ্রোথ করার জন্য, এবং আমরা ফ্রুটফুল লাইফের দিকে এগিয়ে যাচ্ছি। এবার প্রসঙ্গে আসছি মাটি ক্ষয়। বেসিক্যালি মাটির ক্ষয় বলতে আমরা বুঝছি মাটির যে উপরিভাগের অংশটা, যেটার মধ্যে কিন্তু যেমন তরল পদার্থ যেমন জল থাকে, যেমন এয়ার থাকে, এবং তার সঙ্গে বিভিন্ন খনিজ পদার্থ এগুলোর উপস্থিতি থাকে, এবং এগুলো কন্টিনিউয়াসলি একটা ক্রিয়া মানে একটা রিয়াকশনস করে যাচ্ছে, যার ফলে আমরা এগ্রিকালচারটাকে সহজে করতে পারছি। যদি এই মাটির উপরিভাগের, এটাকে আমরা টপ ফার্টাইল লেয়ার বলি, যার মধ্যেই বেসিক্যালি এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিটা সম্ভব হয়, যদি এই মাটির উপরিভাগের অংশটাকে নষ্ট হয় বা ক্ষয় হয়, মানে যেখানে প্রয়োজন ছিল সেখান থেকে সেটা সরে গিয়ে অন্য জায়গাতে। আচ্ছা, এই যে মাটির উপরিভাগের অংশ বলছেন, এর কোনো থিকনেস আছে? থিকনেস আছে। আমরা এটাকে ধরে নিই যে ক্রপের রুট জোন ডেপথ এক একটা ক্রপে তো একটা ক্রপের এক এক রকম হতে পারে। তো যেমন শ্যালো রুটেড ক্রপ ধরে নিই, যেগুলো 0 থেকে 30 সেন্টিমিটার ডেপথের মধ্যে হতে পারে। ডিপ রুটেড হলে মোর দ্যান 30 সেন্টিমিটার চলে যায়। তো সেক্ষেত্রে এগ্রিকালচার অ্যাক্টিভিটির জন্য আমরা জেনারেলি 0 to 60 সেন্টিমিটার ডেপথটাকে কনসিডার করি টপ ফার্টাইল জোনের জন্য। এবং এই টপ ফার্টাইল জোনের জাস্ট নিচে কিন্তু হার্ড সয়েল লেয়ার থাকে, এবং সেই হার্ড সয়েল লেয়ারে কিন্তু এই যে গাছের উপযোগী যে রিয়াকশানস বা নিউট্রিয়েন্ট যেগুলো থাকার কথা, সেগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে না। মানে এগ্রিকালচারটা ডিফিকাল্ট হয়ে যাবে যদি নাকি টপ ফার্টাইল সয়েলটাকে আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। এবং সেই সঙ্গেই সয়েলের মধ্যে অন্যান্য চেঞ্জেস আসবে, যেমন ধরুন সয়েলের স্ট্রাকচারাল পার্ট চেঞ্জেস হবে, সয়েলের ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি চেঞ্জ হয়ে যাবে, বা সয়েলের যে ফার্টিলিটি সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো এর কারণ কি হতে পারে এই মাটি ক্ষয়ের? দেখুন, তার আগে এই মাটি ক্ষয়ের প্রসেসটা আমি একটু বলতে চাইব। তো এই মাটি ক্ষয়, এটা ইংলিশ একটা শব্দ ইরোশন, যেটা এসছে ল্যাটিন শব্দ থেকে, যার মানে হচ্ছে টু এক্সকাভেট। যেমনটা আমরা মাটি খুঁড়লে বা মাটি এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় শিফট করি, তো ঠিক সেই রকমই সয়েল ইরোশন বা মাটি ক্ষয়, এটাকে বোঝানো হচ্ছে 3টে ঘটনাকে ঘটার পর। ঘটনাগুলো হচ্ছে যেমন ধরুন সয়েল ডিট্যাচমেন্ট। প্রথম ঘটনা যেটা ঘটতে হবে মাটি ক্ষয় হতে গেলে, সয়েল ডিট্যাচমেন্ট। সয়েল যে তার অরিজিনাল স্ট্রাকচারে ছিল সেখান থেকে সয়েলটা ভাঙবে, এবং তারপর হবে ট্রান্সপোর্টেশন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হবে। এবং থার্ড বা লাস্ট স্টেপে কি হবে, সেই নতুন জায়গায় সেই ডিট্যাচড সয়েল পার্টিকেলগুলো সেটেল হবে। এবং এই যে 3টে অ্যাকশনস হওয়ার জন্য কিন্তু এক্সটার্নাল এজেন্ট, যেমন ধরুন ওয়াটার বা এয়ার, প্লাস হিউম্যান ইনডিউসড বা হিউম্যান বা অ্যানিম্যাল ইনডিউসড যেসব অ্যাক্টিভিটি, আমরা যেসব অ্যাক্টিভিটিগুলো করি, সেগুলোর জন্যই মেনলি এই 3টে অ্যাকশনস যদি হয়, সেক্ষেত্রে কি হবে, আমার যে প্রাইম ফিল্ড বা মেন ফিল্ড যেখানে ইরোশনটা হচ্ছে বা সয়েল ডিট্যাচমেন্ট হচ্ছে, সেখান থেকে সেই ডিট্যাচ পার্টিকেলটা ট্রান্সপোর্ট হয়ে অন্য একটা জায়গাতে শিফট হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে কী হচ্ছে, যে মেনলি ধরুন আমাদের এগ্রিকালচারাল প্লট যদি আমরা ধরি, তো এগ্রিকালচারাল প্লট থেকে টপ ফার্টাইল লেয়ারটা আস্তে আস্তে ডিট্যাচড হয়ে ট্রান্সপোর্ট হয়ে অন্য একটা জায়গাতে শিফট হচ্ছে। স্লোলি কিন্তু আমাদের হার্ড লেয়ারটা কিন্তু আস্তে আস্তে উপরে চলে আসবে, এবং উপরে যে ফার্টাইল জোনটা আমরা রিডিউস করতে চলেছি। আমি একটা সিনারিও বলবো। ইন্ডিয়াতে অ্যারাউন্ড 329 মিলিয়ন হেক্টার্স ল্যান্ড আছে টোটাল। তার মধ্যে ইট ইজ গ্লোবালি এস্টিমেটেড যে 147 মিলিয়ন হেক্টার্স আর ল্যান্ড ইন ক্রিটিক্যাল সিচুয়েশন। তার মধ্যে অ্যারাউন্ড 94 মিলিয়ন হেক্টার্স ল্যান্ড আছে যেটা কিন্তু ওয়াটার ইরোশনের জন্য এস্টিমেট করা হয়েছে, মানে জলবাহিত কারণে সেটা জলবাহিত বা রেনফলের জন্য ক্ষয় আছে। আরেকটা মেন কারণ সয়েল ক্ষয় হওয়ার, সেটা হচ্ছে উইন্ড ইরোশন, মানে উইন্ডের জন্য যেটা হয় আর কি, বাতাসের জন্য। তো সেটা অ্যারাউন্ড 9 মিলিয়ন হেক্টর এস্টিমেট করা হয়েছে। তো আমরা দেখতে পারি যে অ্যারাউন্ড মোর দ্যান 100 মিলিয়ন হেক্টার্স ল্যান্ড এফেক্টেড হচ্ছে ডিউ টু ওয়াটার অ্যান্ড উইন্ড ইরোশন। আমরা উইন্ড ইরোশনটাকে ইমাজিন করতে পারি, বিভিন্ন জায়গায় দেখেছি যেমন ধূলিঝড় হয়। তো এই প্রসেসটা 3ভাবে হচ্ছে, বা 3 রকমভাবে সয়েলটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ডিট্যাচ করে নিয়ে যাচ্ছে। তো যেমন ধরুন যখন খুব ফাইন পার্টিকেল হয়, সেটা বাতাসে সাসপেন্ডেড হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে।
সেক্ষেত্রে দেখুন এয়ার পলিউশনের প্রবলেম হচ্ছে, বা বিভিন্ন বিল্ডিং বা ইম্পর্টেন্ট থিংসের গায়ে আমরা দেখব যে প্রচুর ডাস্ট পার্টিকেল অ্যাটাচ হয়ে আসছে। এটা কিন্তু উইন্ড ইরোশনের জন্য সেই ফাইন পার্টিকেলগুলো, যেগুলো উইন্ড যখন ওই লুজ এবং ড্রাই সয়েলে এসে আঘাত করে, সেই সময় কিন্তু ফাইন পার্টিকেলটাকে সাসপেন্ডেড করে নিয়ে যায়। তারপর আসছে মিডিয়াম সাইজ পার্টিকেল, যেটাকে আমরা দেখে থাকবো যে মাটির ওপর দিয়ে জাম্প করতে করতে এগিয়ে যাচ্ছে। এবং তারপর আরও দেখতে পারি যে আরেকটু বড় সাইজের পার্টিকেল, সেগুলো কিন্তু মাটির ওপর দিয়ে রোলিং করতে করতে এগিয়ে যাচ্ছে যেদিকে বাতাস বইছে। তো বেসিক্যালি উইন্ড ইরোশন ড্রাই এবং শুষ্ক সয়েলে কিন্তু হয়ে থাকে। ইভেন হিউমিডিটি, টেম্পারেচার, এগুলোও কিন্তু এই মাটি ক্ষয়ের জন্য ইম্প্যাক্ট করে। প্রাইমারি তো রিজন জল এবং বাতাসের জন্যই হচ্ছে। এর সঙ্গে অ্যানিম্যাল বা হিউম্যান ইনডিউসড কিছু কারণ আছে। যেমন ধরুন, আমরা সয়েল ক্লিনিং করছি, আমরা অনেক সময় সয়েলকে আলগা করে রাখছি, আমাদের বিভিন্ন পারপাস থাকছে, যেমন রেলওয়ে, রোড, বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য আমরা সয়েলকে ডিস্টার্ব করছি। তো বেসিক্যালি এই মাটি ক্ষয়ের একটা যদি সলিউশন, আমি পরে আসবো এই বিষয়ে, আমাকে সয়েলকে একটা প্রোটেকশান দিতে হবে। কিসের প্রোটেকশান দিতে হবে? এটা যেন ফুললি অ্যাটমসফিয়ারে এক্সপোজড না থাকে। যেমন আপনি যদি গাছ লাগিয়ে দেন, গাছ কিন্তু প্রায় 3 রকমভাবে মাটিকে সাহায্য করছে ক্ষয়টাকে কমানোর জন্য। যেমন ধরুন, একটা গাছ লাগালেন, গাছের যে রুট সেটা কিন্তু সয়েলকে খুব টাইট করে ধরে রাখলো। সেকেন্ড হচ্ছে গাছ একটা শেড দিল, যেটাকে আমরা ভেজিটেটিভ কভার বলবো। সেক্ষেত্রে কী হবে? ডাইরেক্ট সানলাইট পড়ছে না সয়েলে, ডাইরেক্ট বৃষ্টি হলে সেই বৃষ্টির জল মাটিতে পড়তে পারছে না। সেই সঙ্গে আমরা বৃষ্টি হলে একটা দেখি সয়েলের উপর দিয়ে একটা ওয়াটার ফ্লো করে, যেটাকে আমরা রান অফ বলি। সেই রান অফেও কিন্তু একটা এনার্জি থাকে, সেই জন্যও কিন্তু মাটি ক্ষয়টা হয়। বা আমি যে ট্রান্সপোর্টেশন প্রসেসটা বলছিলাম, মেনলি ট্রান্সপোর্টেশন এই রান অফ ওয়াটারেই করে থাকে। দেখুন, মাটি ক্ষয় হওয়া এটা খুব স্লো একটা রেট, যদি নাকি আমরা কোনো রকম আমাদের মিসম্যানেজমেন্ট বলুন, বা আমরা মিসইউজ করছি। যেমন ধরুন, ইমপ্রপার টিলেজ অপারেশন করছি, আমাদের ক্রপ রোটেশনস, কিছু ক্রপ আছে যেগুলো ধরুন ক্রপ আমরা বলবো ইরোশন রেজিস্ট্যান্স, যেগুলো লাগালে ইরোশনটা কমে যাবে। কিছু ক্রপ আছে যেগুলো ইরোশন পারমিটিং, যেগুলো ইরোশনটাকে হতে দেবে। যেমন ধরুন আমরা আলু, যেগুলো মাটির মধ্যে থেকে হারভেস্ট করি, গাজর, গ্রাউন্ডনাটস, এগুলো যখন আমরা কাল্টিভেট করি বা তারপর যখন আমরা হারভেস্ট করি, মানে তুলি, তখন কিন্তু আমরা মাটি খুঁড়ে মাটিটাকে আলগা করে দিই। এবং ধরুন বিভিন্ন মেশিনারিজ ইউজ করছি, করে আমরা এখন ডিপ প্লাউইং করছি, মাটিটাকে অনেক বেশি গভীরভাবে খুঁড়ছি। তো সেক্ষেত্রেও সয়েলটাকে অনেক বেশি আমরা ডিস্টার্ব করছি। প্লাস আমরা ডিফরেস্টেশন করা হচ্ছে, ওভার গ্রেজিং করছি। হ্যাঁ, এই জন্য কিন্তু এই ইরোশনটাকে বাড়ছে। তো মাটি ক্ষয় যদি হয়, তো সেক্ষেত্রে চাষের জন্য প্রথম যে প্রবলেমটা হবে, আমরা যে টপ সারফেস সয়েল যেখানে আমরা সিডটাকে বপন করি, তার কিন্তু কোয়ালিটি বা তার হেলথ কিন্তু ডিটোরিয়েট হবে। ডিটোরিয়েট কেমনভাবে হচ্ছে? যেমন ধরুন, খুব দ্রুত সলুবেল কিছু নিউট্রিয়েন্ট থাকে, যেগুলো জলের সঙ্গে খুব দ্রুত গুলে যায় এবং সেগুলো গাছ খুব তাড়াতাড়ি আপটেক করতে পারে। তো সেক্ষেত্রে যখন ইরোশনস হবে, এই যে দ্রুত ওয়াটার সলুবেল যেসব নিউট্রিয়েন্টগুলো ছিল, সেগুলো কিন্তু ওয়াশ হয়ে চলে যাচ্ছে। তো ইমিডিয়েটলি আমরা যখন সিড সোয়িং করছি, সেক্ষেত্রে গাছ কিন্তু তার রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট পাচ্ছে না। এছাড়াও যদি ইরোশন এক্সেসিভ হতে থাকে, সেক্ষেত্রে কি হয়? সয়েলের স্ট্রাকচারাল চেঞ্জেস চলে আসে, সয়েলের ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি, মানে সয়েলেও জল থাকে, সেই জল ধরে রাখার ক্ষমতাটা কমে যাচ্ছে। বিভিন্ন রিয়াকশানস হয়, তার রেটগুলো কিন্তু কমে যেতে থাকে এবং সেক্ষেত্রে প্লান্ট কিন্তু হার্ডার ফিল করবে, স্ট্রেস ফিল করবে, ডিউ টু ল্যাক অফ নিউট্রিয়েন্ট হতে পারে, ডিউ টু ল্যাক অফ ময়েশ্চার হতে পারে। কম ময়েশ্চার থাকলে সেক্ষেত্রে ময়েশ্চার কমের জন্য গাছ স্ট্রেস ফিল করবে। ঠিক তেমনি যে মাইক্রো এলিমেন্টসগুলো থাকে সয়েলে, যেগুলি গাছের উপযোগী, সেগুলোর ডেফিসিয়েন্সি থাকবে এবং সেক্ষেত্রে কি হবে? ধরুন আপনার জার্মিনেশন হচ্ছে না, গাছ গ্রোথ হচ্ছে না, সামটাইমস প্রোডাক্টিভিটি আসছে না। এগুলো মেনলি প্রবলেম আসবে যদি এক্সেসিভ রেটে মাটি ক্ষয় হতে থাকে। তো এই যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি মাটি ক্ষয়ের কারণে, এর সমাধান আমরা কিভাবে করব? দেখুন, কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। যে ফ্যাক্টরগুলো এই মাটি ক্ষয়ের জন্য কারণ হয়েছিল, প্রথমে যেমন আমি বলেছি এর আগে, যে সয়েলটাকে ফুললি অ্যাটমসফিয়ারে এক্সপোজড না রাখা, সয়েলটাকে একটা কভার দেওয়া, সেটা ভেজিটেটিভ কভার স্পেশালি। যেমন ধরুন আপনি গাছ লাগিয়ে দেন,
আপনি সয়েলকে যখন টিলেজ অপারেশন করছি, আমরা এগ্রিকালচারের জন্য টিলেজও একটা জরুরি রিকোয়ারমেন্টস, তো সেই টিলেজ অপারেশনসটা প্রপার ওয়েতে করতে হবে। স্পেশালি আমাদের সতর্ক থাকতে হবে, যেমন ধরুন যদি ল্যান্ড স্লোপ যেদিকে সেই বরাবর টিলেজ অপারেশনটা না করা, স্লোপ বরাবর না করে অ্যাক্রস স্লোপ, মানে স্লোপটাকে আড়াআড়ি টিলেজ অপারেশন করা, এবং ক্রপ যে আমরা লাগাচ্ছি সেই ক্রপটা আড়াআড়িভাবে লাগানো, মানে স্লোপের আড়াআড়ি। এবং সেটা কেন করছি, যেমন ধরুন আড়াআড়িভাবে যদি আমরা টিলেজ বা স্লোপ করি, তো আমি যেমন বললাম ডিউ টু রেনফল যে ইরোশনটা হয়, মানে ওয়াটার ইরোশন যেটা হয়, তো ওয়াটারটা কি হয় উপর থেকে নিচের দিকে ফ্লো করতে থাকে। তো যখনই আমরা অ্যাক্রস স্লোপ মানে আড়াআড়ি স্লোপের আড়াআড়ি ফিল্ড অপারেশনসগুলো করব, তো ওই ফ্লোয়িং রান অফ ওয়াটারটাকে বাধা দেবে। বাধা দিলে কি হবে, তার এনার্জিটা কমে যাবে। মেনলি সেক্ষেত্রে সয়েল ডিট্যাচমেন্ট বলুন বা সয়েল ট্রান্সপোর্টেশন, সেটা কিন্তু কমে যাবে। তারপর আমরা আসছি যে ক্রপ রোটেশন, আমরা মনোক্রপিংটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, এটা খুবই জরুরি বিষয়। যেমন নিউট্রিয়েন্ট ব্যালেন্সের ক্ষেত্রেও প্রবলেম হয়, ঠিক তেমনি সয়েল ক্ষয়ের ক্ষেত্রেও কিন্তু মনোক্রপিং কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। সেক্ষেত্রে ক্রপ রোটেশনটাকে মেনটেন করতে হবে, বছরে 3 বার 3 রকমের চাষ করা মেনটেন রাখা। এবং এরকম হতে পারে যদি ধরুন রেনি সিজন, বর্ষাকাল, সেই বর্ষাকালে যে ক্রপগুলোতে ইরোশন বেশি হয় সেগুলোকে অ্যাভয়েড করা, প্রপার ড্রেনেজ মেনটেন রাখা, গাছের আমরা ক্রপের যে অরিয়েন্টেশনস হয় ফিল্ড, সেটাকে খেয়াল রাখা যে ফিল্ড কাভারেজটা, যে ভেজিটেটিভ কাভারটা ঠিকঠাক থাকছে, বেশি অংশতে ভেজিটেটিভ কাভার হয়। এগুলো গেল এগ্রিকালচার প্লটের ক্ষেত্রে। এবং নন এগ্রিকালচারাল প্লটেও কিন্তু কিছু মেজার্স নিতে হবে। যেমন ধরুন আমাদের প্লেগ্রাউন্ডটাকে নর্মাল সয়েল ক্লিন রেখে কিন্তু আমরা যদি রেখে দিই, তাহলে কিন্তু ইরোশনস হবে এবং স্লোলি প্লেগ্রাউন্ডের যে সয়েল স্ট্রাকচার সেটা কিন্তু নষ্ট হবে। তো সেখানে আমাদের কি গ্রাসেস গ্রো করতে হবে। আমাদের বাড়িতে লন যেগুলো আছে সেগুলো আমরা যদি ওপেনলি রেখে দিই, বাতাসে মানে ওপেন টু দ্য অ্যাটমসফিয়ার যদি রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু তার কোয়ালিটি এবং হেলথ কিন্তু নষ্ট হচ্ছে। সেখানে আমাদের প্লান্টেশনস করতে হতে পারে, আমরা গ্রাস গ্রো করব, প্লান্টেশনস করব। এছাড়াও ইরোশনের আরেকটা মেইন জায়গা আছে, সেটা হচ্ছে ওপেন ড্রেনেজ। যেগুলো বর্ষার সময় আমরা দেখি যে প্রচুর জল ড্রেনেজ দিয়ে ফ্লো করে, এবং যদি এটা আর্দেন হয় মানে শুধু মাটি কেটে ড্রেনেজ করা থাকে, তো এটাও প্রতি বছর কিন্তু বাড়তে থাকে। সেক্ষেত্রে কিছু মেজার্স নেওয়া যেতে পারে, যেমন ধরুন আমরা ওই ড্রেনের ওপরে একটা গ্রাসড ওয়াটার ওয়ে বলে টেকনোলজি আছে, সেটাকে আমরা যদি প্লেস করি, মানে গ্রাসেস গ্রো করি বেসিক্যালি সাইডস অ্যান্ড বটমে, তো সেক্ষেত্রে ওটা স্টেবিলিটি পাবে এবং আমাদের যে ইরোশন প্রবলেমটা হচ্ছিল সেটাও কিন্তু আমরা কমাতে পারবো। এবং খুব বড় স্কেলে অবশ্যই আমরা জানি ড্যাম বানানো হচ্ছে। এই ড্যাম কিন্তু একটা কারণ আছে ইরোশন কমানোর জন্য। সেক্ষেত্রে ড্যাম করলে কি হয়, ড্যাম ওখানে জলটাকে স্টোর করে, মানে ওটাকে পুরোপুরি লো এলিভেশন জায়গাতে পৌঁছাতে দেয় না। তার কারণ যদি কন্টিনিউয়াসলি ওই ড্যামটা না থাকতো, তাহলে কি ওই হাই এলিভেশন থেকে জলটা লো এলিভেশন থাকতো এবং সেই নিচের দিকটাতে কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য ইয়ার ফ্লাডেড হয়ে থাকতো। তো সেক্ষেত্রে ফ্লাডিং অলসো একটা রিজন, কারণ ফ্লাড ওপর থেকে বয়ে নিয়ে যাবে, সয়েলের ওপর দিয়ে ওয়াটারটাকে ফ্লো করবে। তো সেক্ষেত্রে সয়েলের কিন্তু সেই ক্ষয় বা সয়েলের হেলথ, এই দুটো কিন্তু ডিটোরিয়েট হবে। আপনি যেগুলো বললেন যে আমরা কিভাবে প্রতিরোধ করবো, আর ধরুন মাটি ক্ষয় হয়ে গেছে কোনো একটা জায়গা, তার প্রতিকার আমরা কিভাবে করব? হ্যাঁ, দেখুন যদি অলরেডি ইরোডেড জায়গা হয়, আমাদের ফার্স্ট অপশান থাকছে সেটা হচ্ছে আমরা আবার সেখানে রিফিল করতে পারি। আরেকটা অপশান হচ্ছে মাটি ক্ষয় শুধু কিন্তু সারফেসে হবে না, আস্তে আস্তে ডিপ হতে থাকবে। ডিপ বলতে যেমন ধরুন আমি যদি ওয়াটার ইরোশনের কথাই আসি, ওয়াটার ইরোশন কিন্তু কয়েকটা ধাপে হবে। যেমন ধরুন প্রথম ধাপ হচ্ছে স্প্লাশ ইরোশন হবে, যেটা হচ্ছে আমরা বৃষ্টির পরে সারফেসে দেখি যে ডট ডট মানে ছোট ছোট গর্ত হয়ে যায়। তারপরের ধাপকে আমরা যদি কোনো মেজার্স না নিই, সেক্ষেত্রে কী হবে, আস্তে আস্তে আমরা দেখব যে তারপরের বছর বা তার আরও 1-2 বছর পরে দেখব যে বৃষ্টির পরে দেখব একটা পাতলা লেয়ার সয়েল থেকে চলে গেছে, উঠে যাচ্ছে। তারপর যদি আমরা তখনও কোনো মেজার্স না নিই, তারপর কি হবে, সরু সরু চ্যানেল দেখতে পাবো, ছোট ছোট দাগ দাগ। আমরা এগুলো কিন্তু ফিজিক্যালি দেখা যায়, আমরা যদি বৃষ্টির পরে বাইরে দেখি। এবং তারপর ওই যে ছোট ছোট দাগগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। তো এই যে বললাম স্প্লাশ, তারপরে হচ্ছে সিট ইরোশন, যেটাতে সারফেস থেকে মাটিটাকে ধুয়ে চলে যায়। তারপর আসছে রিল ইরোশন। এই রিল ইরোশনে ছোট ছোট প্যাসেজ হয়, আমরা দেখতে পাবো যে বৃষ্টি হয়েছিল এবং ওই জলটা ওই প্যাসেজগুলো দিয়ে
ফ্লো করে নিচের দিকে গেছে বা ওয়াটার বডির দিকে গেছে। তো এই রিল ইরোশন পর্যন্ত আমরা কিন্তু কন্ট্রোল মেজার্স নিতে পারি। এবং এই রিলের পরে আসছে গালি ফরমেশনস। গালি বলতে বড় বড় চ্যানেল তৈরি হয়ে যাবে এবং এই চ্যানেলগুলো স্টেবিলিটি পাবে, কারণ ওটা ক্ষয় হতে হতে যেটা দাঁড়াবে সেটাই আপনার স্ট্রাকচারে দাঁড়াবে বড় সাইজের ড্রেনেজ চ্যানেল। সেক্ষেত্রে আমাদেরকে ওই ড্রেনেজ চ্যানেলগুলোকে অ্যাজ এ ড্রেনেজ চ্যানেল হিসেবে ফার্দার আমরা ইউজ করতে পারবো। আমরাকে ওগুলোকে কিন্তু আর এগ্রিকালচার প্লটে ফিরিয়ে আনতে পারবো না। এবং এই সঙ্গে এটাও বলবো যে মাটি ক্ষয় একটা খুব স্লো প্রসেসে হয়। এই স্লো প্রসেসটার কিন্তু স্পিডটাকে বাড়িয়ে দিচ্ছে আমাদের অ্যাকশানের জন্য। যেমন ধরুন আমরা যদি ট্র্যাডিশনাল মেথডে ইরিগেশনস করি সেক্ষেত্রে এই প্রবলেমটা হয়। যেমন ট্র্যাডিশনাল মেথডে আমরা সারফেসের উপর দিয়ে জলটাকে ফ্লো করিয়ে গাছে জল পাঠাই, সেটা কোনোভাবেই কনভিনিয়েন্ট না। এছাড়া ইমপ্রপার টিলেজ অপারেশন, বর্ষাকালে টিলেজ করে আপনি ফিল্ডটাকে ছেড়ে দিয়েছেন, সেক্ষেত্রে প্রবলেম হবে। আপনি ক্রপ রোটেশনস মেনটেন করেননি, সেক্ষেত্রে প্রবলেম আসবে। এবং কিছু ইঞ্জিনিয়ারিং মেজার্স আছে যেগুলো স্পেশাল কন্ডিশনের জন্য। যেমন ধরুন স্লোপি ল্যান্ডে আমরা হিলসে গেলে স্টেপ ফার্মিং একটা দেখি, যেটাকে টেরাস ফার্মিং বলা হয়। সেটা খুব হাই স্লোপের জন্য, হাই এলিভেটেড জায়গা যেখানে কিন্তু করা হয়। এবং এটা শুধু ইরোশনের জন্য না, সয়েল অ্যান্ড ওয়াটার দুটোকেই কনজার্ভ করা হয়, প্লাস ওখান থেকে এগ্রিকালচার প্রোডাক্টিভিটিটাকে বাড়ানো হয়। এছাড়া আছে যেমন ধরুন কন্ট্যুর ফার্মিং একটা টেকনিক আছে, স্ট্রিপ ক্রপিং টেকনিক আছে। এগুলো ইঞ্জিনিয়ারিং মেজার্স বেসড অন দ্য অ্যাগ্রোনমিক্যাল রিকোয়ারমেন্ট করে এগুলোকে করা হয়। যেমন ফার্ম পন্ড ডেভেলপমেন্ট করা, তাতে কি হচ্ছে ওই সয়েলটি ইরোশন হয়ে ওই নিজের পন্ডেই থেকে যাচ্ছে, নিজের প্লটে, সেটা বাইরে যাচ্ছে না, পরে ওটাকে রিঅ্যালোকেট করা যেতে পারে। তো এরকম কিছু কারণ আছে। সো মেনলি এই মাটি ক্ষয় কমানোর জন্য বা মাটির হেলথ মেনটেন রাখার জন্য আমাদেরকে কিন্তু বেশি বেশি প্লান্টেশন করতে হবে, ভেজিটেটিভ কভার দিতে হবে। এবং চাষের যোগ্য জমিগুলোর মাটি ক্ষয় কমানোর জন্য এগ্রিকালচার যে টেকনোলজিগুলো আছে সেগুলোকে অ্যাডপ্ট করতে হবে, ডিপেন্ড অন দ্যাট সয়েল, রেনফল কন্ডিশন। বেশ, আমাদের চাষের জন্য মাটি প্রয়োজন, আর মাটিকে বাঁচিয়ে রাখার জন্য, মাটিকে ভালো রাখার জন্য মাটি ক্ষয় রোধ করতে হবে। এই বিষয়ে আমরা এতক্ষণ শুনছিলাম। আমাদের সঙ্গে ছিলেন আমিনুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সায়েন্স, দ্য নিউটিয়া ইউনিভার্সিটি। মাটি ক্ষয় নিয়ে আমাদের আজকের পর্ব এখানেই শেষ হলো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।
পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যাই দূর এ জীবন উদযাপনের সুর রেডিও রেডিও যাদবপুর এগিয়ে চলার সুর রেডিও রেডিও যাদবপুর 90.8 megahertz community radio Jadavpur University